হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে দিয়েছি। আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা আমার পক্ষে কি সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও, একটা স্টেশনারি দোকান নিয়ে বসু। টাকা পয়সা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব নয় দাদা। তিনটে গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, দেবুকে প্রতি মাসে 400 টাকা পাঠাতে হয়। এরপর আছে আত্মীয় স্বজন, লোক লৌকিকতা। এসব যদি তোরা না বুঝিস। বেশি আমি চাই না দাদা, অন্তত 1000-5 টাকা আমাকে দাও। প্রতি মাসে তুমি একটা করে পাঠিয়ে দিচ্ছ, তাতেও তো তোমার অনেক খরচ হচ্ছে। তা হচ্ছে, তবে তুমি আমার বড় ভাই, ভগবান আজ তোমাকে সুদিন দিয়েছে। আমার এই দুঃসময়ে তুমি যদি সাহায্য না করো, আমি কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো দাদা? এখন টাকা পয়সা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আসছে মাসে সুরমার মা পশ্চিমে বেড়াতে যাবে। মা বলেছেন আমিও যাব। হ্যাঁ, মা পশ্চিমে বেড়াতে যাবে, বাবাও যাবে। তাহলে আমার যদি ওই দুর্বিপাক না হতো, আমিও মায়ের সঙ্গে 2-4 দিন। মা সংসার ফেলে কোথায় যাবে? এই যে বললে মা যাচ্ছে। মা মানে সুরমার মা, আমার শাশুড়ি। বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মা বেটিকে সংসারে ঘাড়িতে জুড়ে দিয়ে শাশুড়ি মাকে তীর্থ দর্শন করাতে নিয়ে যাচ্ছ। দেখো, লেট মি ফিনিশ মাই বয়। এই সমাজটাকে আমি তীর্থক দৃষ্টি দিয়ে দেখে চলেছি। আজকের সমাজে আসলের চেয়ে নকলের কদর বেশি। এ যুগের তরুণীরা বিবেকানন্দের খবর জানে না, ধর্মেন্দ্র কুষ্টি ঠিকুজি তাদের নখদট পড়ে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখাতো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন, বিপিন পাল, কল্পনা দত্ত, বীণা দাস, যতীন্দ্র মোহন সেনগুপ্তের নাম জানে কিনা? অরবিন্দ বারিন ঘোষের কথা বলতে পারবি? উল্লাসকর দত্ত কে? আমি জানি। তুই জানিস, কিন্তু এই লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজন জানে তাই বল? দুর্গাপূজায় হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মননশীলতার অপমৃত্যু ঘটাচ্ছে আজকের এই তরুণ সমাজ। বঙ্গমরিষার শ্মশানে কতগুলো ভূত প্রেত আসর জাঁকিয়ে বসেছে। ধান বানতে শিবের গীত। শিব অর্থে সুন্দর, সেই সৌন্দর্যের অপমৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, নেই রুচিবোধ। তোমাদের মন আছে, নেই মনের উদারতা। অপসংস্কৃতির ধ্বজা ধরে অবক্ষয়ের পথে এগিয়ে চলেছ তোমরা। কুলাঙ্গার, আমি তাহলে কি করব দাদা? বললাম তো, টাকা পয়সা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব। তাহলে আমি কি উপোস করে মরবো? তুই আমার কাছে চলে আয়। বিনে মাইনে ঝিয়ের কাজ করতে? চন্দিমা, কি বলতে চাস তুই? তার মানে তুই কি বলতে চাস? মানে আমাকে জিজ্ঞাসা না করে তুমি তোমার মনটাকে জিজ্ঞাসা করো দাদা। মাকে কি অবস্থায় রেখেছো তুমি? চন্দিমা, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না দাদা। তুমি বুকে হাত দিয়ে বলো তো, বিয়ের আগে যা ছিলে আজও তুমি তাই আছো? তোমার মানসিক পরিবর্তন ঘটেনি? দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মুখ আমি আর দর্শন করতে চাই না দাদা। তোদের সারাটা জীবন আমি তোদের পিছনে স্নেহ মমতার অপচয় করেছি। তোকে শুধু লেখাপড়াই শিখাইনি, নাচ গানও শিখিয়েছি। শত কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছি। তোরা হলে অকৃতজ্ঞ বেঈমান। তোমাদের বংশটাই হচ্ছে একটা ছোট লোকের বংশ। তোমার ভাই আমার মাকে যা নয় তাই
চলে গেল। সুরমা, আমার মায়ের মুখে নাকি বিষ, আমার মা নাকি তোমাদের সংসারটা কি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে এসেছে। এই সব কথা শুনে আমার মা কে বলেছে মাকে এসব কথা? আমি জানতে চাই কে বলেছে। কার এত বড় স্পর্ধা? আমার মাকে অশ্রদ্ধা করে কার এত বড় স্পর্ধা? আমি বলেছি দাদা। চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর না করো সে বুঝবে তুমি, কিন্তু বাইরের লোক এখানে এসে নাক গলাবে কেন? শুনছো ওই কথাগুলো? শুনছো তুমি? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি তোর খেতে হয় মাঝে কথা একদম বলবি না। মাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করে। মাকে নয় দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাতাকে। তুমি রাধুনি করে পুরোপুরি ঝিয়ের পুষ্টি বহাল করে দিয়েছো দাদা। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি মহাপুরুষ। Get out! I said get out, rascal! তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। দাদা, আমি তোর মুখ দর্শন করতে চাই না। দাদা, কোনো কথা নয়, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। বৃথায় এতদিন আমি বর্ষে ঘি ঢালেছি, আর ঢালতে রাজি নই। তোরা যেখানে খুশি চলে যা। দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক ভালো। এইবার ভাই থাকার চেয়ে না থাকাই ঢের বেশি আনন্দে। বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিনও তোরা আমার বউকে শান্তিতে থাকতে দিস না। অথচ আমার এই সৌভাগ্যের পেছনে ওর রয়েছে অক্লান্ত পরিশ্রম। বেহায়ার মতো এখন এখানে দাঁড়িয়ে আছে, আমাকে কেউ অমন কথা বললে আমি গলা দড়ি দিতাম। নির্লজ্জ, বুঝলে? এই নির্লজ্জ না আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এমন বেহায়া আমি জীবনে আর একটিও দেখিনি। আমি চলেই যাচ্ছি না। সত্যি তোমার কাছে আমি অকৃতজ্ঞ। আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিলে, একদিন তুমি আমাকে সত্যি ভালোবাসতে না। মনে পড়ে সেই ছোটবেলার কথা। শীতের চাদর ছিল না বলে দু ভাই বাবার ধুতি গায়ে দিয়ে রাতে আমরা ঘুমিয়ে থাকতাম। সকালে একটা ধুতি গায়ে দিয়ে দু ভাই আমরা লুটে বসে থাকতাম। চৌধুরীদের মন্টু আমাকে চোর মেরেছিল বলে তুমি ইট মেরে মন্টুর মাথা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় হারিয়ে গেল আমার সেই ছোটবেলার দাদা? কে তাকে আমার এই বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল? তুমি সে দাও দাদা, তুমি সে দাও। আমার সেই ছোটবেলার দাদা হারিয়ে গেছে ধন ঐশ্বর্যের অতল অন্ধকারে। অর্থের নিচু চাপা পড়ে গেছে তার স্নেহশীল মন। এই পৃথিবীর কোণে কোণে খুঁজলে আমি তাকে খুঁজে পাবো না। আমি তাকে
দাদা তুই যাচ্ছি দাদা আমি তোমার দুটি পায়ে ধরে আমার ছোটটাকে আমি ঘরটাকে বুঝি বলছি আমি ঘরটাকে বুঝি বলছি আমার ছোটটাকে ফেরা আমার ছোটটাকে ফেরা দাদা দাদা এখনো সময় আছে আমার ছোটটাকে ফেরাও না দাদা ও বড্ড অভিমানী তুমি একবার ডাকলে ফিরে আসবে ডাকো না দাদা আমার ছোটটাকে ডাকো না চলে আরে এত উতলা হচ্ছিস কেন যাবে কোথায় সন্ধ্যা হলে ঠিক চলে আসবে বাইরের পৃথিবীর রূপটা একটু দেখে আসো দাদা তোমার মনটা যেমন নিষ্ঠুর হয়ে গেছে আমি আগে বুঝতে পারিনি দাদা আমি আগে বুঝতে পারিনি অর্থই তোমার জীবনের পরমার্থ স্নেহ মমতা ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে দাদা কোনো মূল্য নেই টাকা নিয়ে যা দশটা টাকা দাদা ভিক্ষে যদি দিতে হয় তাহলে তোমার কাছে দেবো কেন আমি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবো হাত পেতে দাঁড়ালে কিছু না কিছু আমি পাবো দাদা আমি কিছু না কিছু পাবো দাদা দাদা তোমার স্নেহ মমতার এইভাবে মৃত্যু ঘটবে এটা যে আমি স্বপ্নেও ভাবিনি দাদা আমি স্বপ্নেও ভাবিনি যাচ্ছি দাদা আমি চলে যাচ্ছি আর কোনদিন তোমার কাছে সাহায্যের জন্য আসবো না আজ থেকে মনে করবে চন্দ্রানী বলে তোমার কেউ ছিল না চন্দ্রানী মরে গেছে চন্দ্রানী মরে গেছে এসব কথার কোনো অর্থ হয়
টাকা পয়সা যতদিন দিতে পারবে ভালো, না দিতে পারলেই তুমি খারাপ। আসলে মা চাইছে আমার সকল আত্মীয় স্বজনদেরকে আমি সাহায্য করি, কিন্তু এটা কি আমার পক্ষে সম্ভব? কিছুতেই আমার পক্ষে সম্ভব নয়, কিছুতেই নয়। আমার কপালে জুটেছে বাড়িটা যে একেবারে নরক কুণ্ড বানিয়েছে। বাড়া দেওয়ার তো নাম নেই, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তারও ভালাই নেই। অনন্ত বাবু, অনন্ত বাবু, আরে বসাই অনন্ত বাবু। বিলাসী বাবু, হ্যাঁ এলাম আপনার এই চন্দ্রবদন দর্শন করতে। হ্যাঁ, আমার সেই বাড়ার টাকাটা কি করলেন বলুন? কি ঠিক করলেন? বাড়ার টাকাটা কি আজই মিটিয়ে দিবেন, না বুসকা বুসকি নিয়ে পালিয়ে যাবেন? এখনই বিলাস বাবু, আমি এখনো জোগাড় করে উঠতে পারি না। পারবেন না মশাই, পারবেন না। এ জন্মেও আপনি বাড়ার টাকা জোগাড় করতে পারবেন না। কেন শুধু শুধু আমাকে বাস দিচ্ছেন? তার চেয়ে টাইনি করে অন্য স্থানে প্রস্থান করুন। আপনিও বাঁচুন, আমিও বেঁচে নিই। আমার অবস্থা তো আপনি জানেন বিলাস বাবু, আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আরে পারছে বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আপনার না হয় 1.5 খানা ট্যাং, কিন্তু যার 2টো ট্যাং আসতো আছে সে কোনো কিছু করতে পারছে না। পল্টুর কথা বলছে? হ্যাঁ মশাই, আপনার পাই পল্টুকে রোজগার করতে পারছে না। আরে রিক্সা চালালেও তো 2-4 টাকা ইনকাম করা যায়, অনায়াসে ইনকাম করা যায়। পল্টু কিছু কিছু দিচ্ছে বিলাস বাবু, চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। কথা কি জানেন বিলাস বাবু, অদৃষ্টের উপর কারো হাত নেই। আমার বড় সম্বন্ধে নাম করা কন্ট্রাক্টর, তারে বলে কিনা। আরে মশাই, জানি জানি জানি, আজ না হয় শহীদের গাঙ্গুলি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। 100 আমার বাড়িতে বাড়াতে থাকতো, অনেক কষ্টে জীবন গাঙ্গুলি ওই ছেলেটাকে মানুষ করেছে। কেরানির জীবন শৈলেন্দা ভুলে গেছে সেই কান্নার ইতিহাস, অত্তের নিচে চাপা পড়ে গেছে শৈলেন গাঙ্গুলির সংবিধান তন্ত্রগুলি। স্নেহ মমতার তন্ত্রীগুলো চিরে গেছে। নইলে দেন মশাই, আগে আরে আমার ভাড়ার টাকাটা দেন। আগে আমি তো আজে বসে কথাই বলে বাসটি দেওয়ার তালে আছেন মশাই। আরে মশাই, আমরা হলাম জাত ব্যবসায়ী, সাধু খায় না, পিঁপড়ার মুখ থেকেও গুড় কেড়ে আপনি আমাকে শুধু শুধু বাসটি দেওয়ার তালে আছেন মশাই। আজ আমি কোত্থেকে দেই বলো? একটা পয়সা আমার হাতে নেই। মাঝে মাঝে ইচ্ছে হয়
আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দে এই দুর্বিষ জীবনে যন্ত্রণা। দুর্গতি ছাড়ুন, আপনার সেই দুইটাগুলো বাইটি কোথায়? পল্টু আজ 3 দিন বাড়ি নেই। কাল রাতে স্বামী স্ত্রী আমরা উপোস করে রয়েছি। বিশ্বাস করুন বিলাস বাবু, উপায় থাকলে আপনাকে আমি বিমুখ করতাম না। কাঁদবেন না মশাই, কাঁদবেন না। বছরের ভাড়াটা হয় আমি ছেড়ে দিলাম, বাকি 1 বছরের ভাড়ার টাকাটা আমাকে কিন্তু দিতে হবে মশাই, বুঝছেন? টাকাটা কিন্তু আমাকে দিতে হবে। এই টাকাটা দেন। হা করে কি দেখছেন মশাই? ওরে বাবা রে বাবা! বিলাস বাবু, আপনি নিশ্চয়ই এতটা আশা করতে পারেননি বিলাস বাবু। হা করে কি দেখছেন মশাই? ছাল নয়, এটা আসল টাকা। কথা কি জানেন, টাকা পয়সা উঠতে একটু চালাকি করে পকেটস্থ করে নিলেই হয়। আরো আছে, দেখবেন, এই দেখুন। ওরে বাবা রে বাবা! ভূতের মুখে রাম রাম! আপনি যে দেখছি একেবারে বেলকি দেখিয়ে দিলেন মশাই। পেশি সরকারের ম্যাজিক। দাদা জীবন সংগ্রামে হেরে গেছে, কিন্তু আমি হারবো না। এই সমাজের বুকে মাথা উঁচু করে আমি বাঁচতে চাই, মানুষের মতন সসম্মানে বাঁচতে চাই। পল্টু, কিছু বলবে দাদা? দাঁড়াও, আগে বাজার থেকে চাল আর মাংস কিনে নিয়ে আসি, ধীরে সুস্থে শুনবো তোমার কথা। এ টাকা তুমি কোথায় থেকে আনলে? রোজগার করেছি। হ্যাঁ, উনি রোজগার করেছে। কোন পথে? যে পথেই হোক, তা জানবার তোমার দরকার নেই। নিশ্চয় টাকার গায়ে কি লেখা আছে কোনটা সৎ আর কোনটা অসৎ? আমার বাড়িতে তুই ঢুকবে না। দাদা, অসৎ পথকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি, তাই জীবনে আমার দারিদ্রতা গুস্ত না। আমি উপোস করে মরতে রাজি, তবু অসৎ পথের টাকা আমি মুখে নেব না। তুমি ভুল করছো দাদা। হ্যাঁ, উনি ভুল করছেন। এই মানসিকতা নিয়ে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে একটু আধটু তঞ্চকতা থাকতেই হয়। এমন বাছা আমি বাঁচতে চাই না। এখনো চিন্তা করে দেখো দাদা, দেখেছি তোমার বড় সম্বন্ধী কি করে ধনী হয়েছে জানো? জানেন? জানবার আমার দরকার নেই, ওরা যা খুশি তাই করুক। আমি রন্ধ্রবোধকে চিরদিন ঘৃণা করে এসেছি। তুই কি আমাকে চিনিস না বল্টু? তুই কি জানিস না আমি উপোস করে মরতে রাজি, তবু অসদে পথে রোজগার আমি খেতে চাই না। এতটুকু স্পৃহা আমার নেই। বেশ, থাকো তোমার মান্নাদ আমলের বস্তা পচা আদর্শ নিয়ে। তোমার নীতিবাক্য শুনে আমার পেট বলবে না। আজকের এই সমাজে কোন মানুষটা সৎ আছে বলতে পারো? ইচ অ্যান্ড এভরিবডি অসৎ। সাধুতা দেখাতে গিয়ে তুমি শুধু পরে পরে মার খাচ্ছ না, বৌদিকেও তিলে তিলে হত্যা করে চলছো। ভালো বংশের মেয়ে বলে এই দুঃখ কষ্ট নিরবে করে চলছে। অন্য মেয়ে হলে সে তোমার ঘর করতো না। আদর্শের গুলিতে মন হয়তো ভুলতে পড়তে পারে দাদা, কিন্তু পেটের জ্বালা
নীতি বাক্য মানে না, নীতি বাক্য মানে না। ওদেরকে আমি কি করে বোঝাবো? পৃথিবীর শুদ্ধ মানুষ হয়তো অসৎ, কিন্তু আমি কেন মহৎ হব না? বাধা কোথায়? আরে বাধা হচ্ছে এই পেট নামক রাক্ষস। এলাসি বাবু, প্রত্যেকটি তলির অতীত করে দেখুন, কাউকে বাঁশ না দিয়ে পটালুক তলি হয়েছে। কেউ বাঁশ দিয়েছে সরকারকে, কেউ বাঁশ দিয়েছে সৌদর ভাইকে, কেউ বন্ধুকে বাঁশ দিয়ে জনতার মধ্যমণি হয়ে উঠেছে। কিন্তু ভাই বাধা হচ্ছে, এরই নাম হচ্ছে গেরাতন্ত্র। এই গেরাতন্ত্রই গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছে। সব পথে বেঁচে থাকা পাতুলের কল্পনা মাত্র। পারেন তো আপনিও কাউকে বাঁশ দিয়ে এক থেকে সারা ভুবন জয় করতে পারবে। অসদে পথে বেঁচে থাকতে আমি চাই না। এই একটা বাড়ি আমি হকারি করতে যাব, তাতে আমার কোনো লজ্জা নেই। কি দেখছো তুমি অমন করে? তোমাকে তাই বুঝি? আমাকে বুঝি তুমি নতুন দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে, ফিরে এলে রাজের রানীর বেশে। আমি ঠিক বুঝতে উঠতে পারছি না চন্দ্রিমা, তুমি কি করে সম্ভব হলো? তুমি কি আলা দিলে? আশ্চর্য প্রদীপ পেয়েছি। আবার ভয় করছে চন্দ্রিমা। একটু আগে পল্টু এসেছিল টাকার বান্ডেল নিয়ে, আমি তাকে দাঁড়িয়ে দিয়েছি। ভাইকেও আমি ক্ষমা করিনি। তুমিও কি পল্টুর মতো? না, আমার টাকায় কোনো কালিমা নেই। জানো, আজ আমি একটা চাকরি পেয়েছি, 2 মাসের অ্যাডভান্স টাকাও নিয়ে এসেছি। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? সত্যি কি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ গো, একটা প্রাইভেট ফার্মে বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত আমাকে ডিউটি করতে হবে। মাইনে 400 টাকা, উপরে আয় অবশ্য কিছু আছে। এই কাপড় গহনা ওরাই দিয়েছে, গহনাগুলো অবশ্য নকল। কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে? আর আমাদের উপোস থাকতে হবে না, তোমাকে আর নোংরা পোশাক পরতে হবে না, সহ্য করতে হবে না বাড়িওয়ালার তাগিদা। মুদি তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে তাকাবে না, এ গোয়ালা অপমানের সূচক কথা বলবে না। চন্দ্রা, সত্যি চন্দ্রা, জীবন আমার দুর্বিষ হয়ে উঠেছিল। একবার ইচ্ছে হতো আমার গাড়ির সামনে চাপলে। এই দুর্বিষ যন্ত্রণা থেকে মুক্তি নেই। আজ ভাবছি ভগবান সত্যি আছে চন্দ্রা। আছেন বুঝি? তুমি কাঁদছো চন্দ্রা?
না, এই চোখের জল দুঃখের নয়, আনন্দের। 2 বছর আগে আমার নিজের দাদার কাছে আমি সাহায্যের জন্য গিয়েছিলাম। আমার দাদা আমাকে 10টা টাকা ভিক্ষা দিয়েছিল। ভিক্ষেই যদি নিতে হয় তাহলে আমার দাদার কাছে ভিক্ষে দেব কেন? আমার রূপ আছে, আমার যৌবন আছে। আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সুখ শান্তি আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে এই জীবনটাকে আমি মুঠা মুঠো ছড়িয়ে দিতে পারি। আমি মোটা মোটা ছড়িয়ে দিতে পারি। আমি মোটা মোটা ছড়িয়ে দিতে পারি। সত্যি ভগবান আছে, নইলে চন্ডিমার চাকরি হতো না। এ যুগে ছেলেদের চাইতে মেয়েদের সুযোগ অনেক বেশি, কিন্তু বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত খুবই কষ্ট হবে চন্ডিমা। কিন্তু উপায় নেই, বেঁচে থাকার বিকল্প যখন নেই তখন এতটুকু কষ্ট তো করতেই হবে। এতটুকু কষ্ট তো করতেই হবে। এতটুকু কষ্ট তো করতেই হবে। নারায়ণের কোন খবর জানো? আজ কদিন ধরে বাড়িতে চলে গেছে, প্রায় 3 বছর হলো বাড়ি থেকে চলে গেছে। গত বছর খবর পেয়েছিলাম বেলুরে একটা কারখানায় লেবারের কাজ করছে, পরেই শুনলাম কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে। তারপর আর কোনো খবর পাইনি। আজকের এই আনন্দ শুভ দিনে নারায়ণের কথা আমার বারবার মনে পড়ছে। তোমাদের বাড়িতে আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিনের কথা আজ আমি বলতে পারিনি, কিন্তু আমি জানি শৈলেন তুমি কি কৈফিয়ত দেবে, কিন্তু কৈফিয়তেই কর্তব্য শেষ হয়ে যায় না। শুধু কর্তব্যই নয়, তার চেয়ে বড় হচ্ছে মমত্ববোধ। মানুষ তো পশু নয়। আমি আমার কর্তব্যের অবহেলা করিনি দাদা, কিন্তু বারবার ওরা দোষ তোমার এখানে নয়, সুর আমারও আছে। আমার জননেও নির্দোষ নয়। কিন্তু দাদা, কথা কি জানো শৈলেন? ছোটখাটো কথা, ছোটখাটো অবহেলা বাবার মনে সেলবিদ্ধ করে, অথচ ওরা সোচ্চার করতে প্রতিবাদ করা যায় না। শুধু অন্তরে তুষের আগুনের মতো দাও দাও করে চলতে থাকে। তুমিও তো সন্তানের বাবা হয়েছ, একদিন হয়তো তুমি আমার কথা বুঝতে পারবে। আপনি বলতে চান বাবা মাকে আমি অবহেলা করি? আজ থাক, আরেকদিন বলবো। না দাদা, আজই আপনাকে বলতে হবে। আমি যথাসাধ্য ওনাদেরকে ভালো রাখার চেষ্টা করি, তারপরেও যদি কথা উঠে তবে দুঃখ হয় দাদা। আর এই সব কথা বললে দুঃখ হবে কিনা আপনি বলুন। শুনলে তুমিও দুঃখ পাবে শৈলেন? পাবো না, তবু আপনি বলুন। এখন তো জানতে চাও? হ্যাঁ দাদা। আমাকে ভুল বুঝবে না তো শৈলেন? না দাদা, আপনি বলুন কি অবহেলা দেখেছেন আমার? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি কটু কথা বলেছি? কোন কর্তব্যের অবহেলা করেছি দাদা বলুন? তোমার মার জ্বর হয়েছে তুমি জানো? না না, মানে আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর রাখো। দেখুন, আমি সারাদিন বাইরে বাইরে ঘুরি, ওনারা যদি মুখ ফুটে আমাকে কিছু না বলে আমি কি করে জানবো দাদা বলুন?
কতদিন তুমি তোমার মায়ের খোঁজ নেওনি? এই তো পরশুদিন মাকে দেখলাম বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। আমি অবশ্য কিছু জিজ্ঞাসা করিনি দাদা, কারণ বীজ ডালের কাজটা শেষ করতে হবে কিনা তাই। তুমি কি মানুষ? দাদা 10 মাস 10 দিন যে নরক যন্ত্রণা বুক করে যে মা তোমাকে নিয়ে এলেন এই মাটির পৃথিবীতে, মায়ের বেলা তোমার এত তাড় ছিল কেন? দাদা সেই মায়ের জন্য এতটুকু মমত্ববোধ নেই তোমার? কি মুশকিল। আজ 10 দিন হলো তোমার মা শয্যাজাত। আমি বাইরের লোক হয়েও খবর রাখি, আর তুমি তার সন্তান হয়েও জানো না তোমার মায়ের কি হয়েছে। মা কি মুখ ফুটে বলতে হবে আমার ওষুধ এনে দাও? না মানে অথচ 18 বছর আগেরই কথা স্পষ্ট আমার মনে আছে। তুমি বলেছিলে মা বাবাকে সুখী করার জন্য আমি বিবাহ করছি, মায়ের অনুরোধ এড়াতে পারিনি বলে আমি বউ ঘরে আনতে চেয়েছি। আপনার বোন সরমার মাথাটা থমেই খেয়েছে শৈলেন। আমি বিয়ের 1 মাস পরে তোমাকে আমি চাকরি ছাড়িয়ে কন্ট্রাক্টরি ডালে নিয়ে আসলাম। প্রথম 4 মাসে তুমি 40,000 টাকা বেতন পেলে। তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্য লক্ষ্মী, বলনি তুমি? হ্যাঁ বলেছি দাদা। এই বলো নাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। আমি স্ত্রী যার স্বাধীনতা পক্ষপাতী, কিন্তু স্বাধীনতা পাবে কারা? যারা উচ্ছৃঙ্খল নয়, যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে। সীতা গীতা জুই জমাদের একাধারে স্বাধীনতা দিলেও সংসারে বেসে যাবে। মা আপনার কাছে কিছু বলেছে দাদা? উনি আমার কাছে কিছুই বলেনি। দেখলাম একটা ভাঙ্গা তুক্ত বসে ব্যবসা একটা তুষক পাথা, গোটা কুথে অন্ধকার, সেই নোংরা বিছানা ছুঁয়ে আছে তোমার গর্ভজননীর মা। চাকর একটা ভাঙ্গা কাফে ছা দিয়ে গেল। ওটা চাকরটার কার সাজি দাদা? আমার ঘরে কি থালা বাসনের অভাব আছে? আপনি বলুন, আমার ঘরে কি কাপের অভাব আছে? অভাব নেই বলে তোমার দৃষ্টিকোণ লেগেছে শৈলেন। তোমার শোবার ঘরে আমি গিয়েছিলাম, দামি পালঙ্কে ঝকঝকে বিছানা, লেওন আলু দামি পাখা ঘুরছে, কিন্তু মায়ের বেলা তো তার ছিল কেন? আমি আজই ব্যবস্থা করছি দাদা। তোমার সংসারের মধ্যে আমার কথা বলাটা ঠিক নয়, তবু বলছি, কারণ তোমার মা বাবাকে আমিও শ্রদ্ধা করি। একটা কথা সবসময় মনে রাখবে শৈলেন, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা গেলে মাকে আর ফিরে পাবে না, লক্ষ টাকার বিনিময়েও না। নিশ্চয়ই দাদার কাছে মা অভিযোগ করেছে, এত করেও আমি ওদের মন পেলাম না। দাদাকে ডেকে নিশ্চয়ই বলেছে আমাকে ভাঙা কাপে চা খেতে দেওয়া হয়েছে। এই শৈলেন, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? না রে, কিছু না। জানিস শৈলেন্দু, হ্যাঁ বল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন? হোয়াট হ্যাপেন? শঙ্কর দাকে মা নাকি কি সব বলে দিয়ে গেছে, তাই শঙ্কর দা আমাকে না হোক 10 কথা শুনিয়ে গেল। আর বাদ দে তো সব কথা। এই শুন, খাওয়াটা জব্বর হয়েছে, চল একদম মারবো। তোর সেই নতুন সাথীর খবর কি? বললি যে চমকে দিবি। কথা যখন দিয়েছি দেখাবই তো। এমন জব্বর মাল আজ পর্যন্ত তুই একটিও দেখিস। বয়স থেকে বুঝতেই পারবি না 17 কি 37। ভালো বলেছি। ভালো মানে একেবারে চমচম। দেখলেই কেবল খেতে ইচ্ছে করে। অবশ্য পেটের দায়ে নতুন এসেছে লাইনে, নাচ গান সে ভালোই জানে। এই পার্মানেন্ট রাখা যাবে? পার্মানেন্ট? ওকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমি দেখবো, চেষ্টা করি। হ্যাঁ ভাইদি ভাই, তোর গোপাল কবে আসছে রে? গোপাল? আরে বেটা,
তোর সেই জবেদন নীলমণি দেবব্রত গাঙ্গুলি ছেলেখানা বটে, 9-10টা বছরে একেবারেও সে বাড়ি মুখ হলো। জিদ ধরলে বাড়ি যাব না, ব্যাস যাব না তো যাবই না। দেবু দিন ছাড়েকের মধ্যেই বাড়িতে আসছে। জানিস স্বর্ণেন্দু, সত্যি আজ আমি সন্তান গর্বে গর্বিত। নিশ্চয়ই প্রতিটি পরীক্ষায় সে প্রথম হয়েছে, বিকম পরীক্ষায়ও রেকর্ডস মার্ক পেয়েছে, এমকমেও নিশ্চয়ই একটা কিছু করবে এমন ছেলে। গত বছর পুজোর ছুটিতে আমি রমাকে নিয়ে গিয়েছিলাম। কথা বললে খুব মেপে মেপে, বয়স অনুপাতে অনেক বেশি গম্ভীর, তাই খুব ভয় হয় রে। ভয়? নিজের ছেলেকে ভয়? না মানে যাকে চল দুদান খেলেই বেরিয়ে পড়ো। আর একটা কথা, হ্যাঁ বল। তোর দেবব্রত বাড়ি এলে জব্বর একটা পার্টি দিতে ভুলবে না কিন্তু। সে তো হবেই। এত বছর পর একমাত্র সন্তানের দেশে আসছে, তার অর্ডারে আমি পার্টি দেব না? নিশ্চয়ই। চল। হ্যাঁ চল।